দেখুন, আপনারা জানেন যে আম আদমি পার্টি 10 জনের মধ্যে রাঘব চাড্ডার নেতৃত্বে 7 জন সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন কিছুদিন আগে। এক্ষেত্রে তারা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়েননি, তার কারণ 2/3 সাংসদ রাঘব চাড্ডার সঙ্গেই ছিলেন। কিন্তু এনসিপিআইয়ের বিজেপিতে যোগদানের প্রশ্নে সেই অপশানটাও নেই। কেন এই কথা বলছি? তার কারণ লোকসভায় তৃণমূলের মোট সাংসদ 28 জন, এর 2/3 হলে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 19-এ। এদিকে 20 জন এনসিপিআই সাংসদের মধ্যে মুর্শিদাবাদের 3 জন মুসলিম সাংসদ আবু তাহের, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা আর যাই করুন বিজেপিতে কোনোভাবে যাবেন না। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? সংখ্যাটা দাঁড়ালো 20 থেকে 3 কমে 17, 2/3 থেকে 2 জন সাংসদ কম। অন্যদিকে এনসিপিআইয়ের স্বীকৃতি এখনও আটকে রয়েছে সুপ্রিম কোর্টে। উল্টে আগামী 1 সেপ্টেম্বর, তারিখটা খেয়াল রাখবেন, 1 সেপ্টেম্বর মহারাষ্ট্রের শিবসেনার বিদ্রোহীদের মামলায় শুনানি করবে সর্বোচ্চ আদালত। এই মামলাটাই ঠিক হবে যে একনাথ শিন্ডের দিকে আসা দলছুট এমপিদের ভাগ্য, যা থেকে কিছুটা আঁচ পাওয়া যেতে পারে যে বাংলার বিদ্রোহীদের ভাগ্যে ঠিক কী হতে চলেছে। আমার পরের বক্তা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন থাকবে, তাহলে এই পরিস্থিতিতে দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে এনসিপিআইয়ের সামনে আদৌ কি আইনি পথ খোলা আছে? বিক্রম, দেখুন, এনসিপিআইকে এখন যখন সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে, এনসিপিআইয়ের যারা সাংসদ আছেন তাদেরকে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিয়ার হতে হবে এবং তাদের এক্সপ্লেনেশন দিতে হবে। আগের দিন হিয়ারিংয়ের সময় এইটা প্রসঙ্গটা উঠেছিল সুপ্রিম কোর্টে, যেটা আইনে একদম খুব স্পষ্টত বলা আছে, কনস্টিটিউশনের 10th শিডিউলে খুব স্পষ্টত বলা আছে। যেটা বলা আছে সেটা হলো যে অরিজিনাল পার্টি শুড মার্জ। এই অরিজিনাল পার্টিটা কিন্তু মার্জ হয়নি, এই জায়গাটা আছে। কিন্তু সেখানে আইনে আরেকটা জায়গাও আছে, সেইটা হলো যদি অরিজিনাল পার্টি মার্জ করে যায় এবং যদি 2/3 মেজরিটি অফ দ্য লেজিসলেটিভ পার্টি তারা যদি আছে, তাহলে ডিম টু বি মার্জ, যেটা ধরে নিতে হবে। এই জায়গাটা আছে। অরিজিনাল পার্টিটা কে ঠিক করবে? অরিজিনাল পার্টিটা ঠিক করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কাছে অরিজিনাল পার্টিটা আছে কি নেই, কার কাছে আছে, সেটা ঠিক হবে। দ্বিতীয় কথা হলো অরিজিনাল পার্টিটা যে আছে তার কিছু নির্দিষ্ট বিষয় আছে, যেমন ধরুন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস, স্টেট প্রেসিডেন্টস, অল ইন্ডিয়া পার্টির কী স্ট্রাকচার আছে, সেটাও কিন্তু বিচার্য বিষয় থাকে। তবে একেবারে যে কোর্ট এটা ঠিক করতে পারে না, এটা কিন্তু একদম নয়। কারণ অ্যাকচুয়ালি এই পার্টির ভেতরে বা লেজিসলেচারের মধ্যে কোর্ট সাধারণত হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু ভারতবর্ষে বহুবার এই ঘটনা ঘটেছে যে পার্টিগুলো মার্চ করছে বা যে শাসক দল আছে তারা চেষ্টা করছে সাংসদ ভাঙিয়ে নিতে। এই ট্রেন্ডটা পশ্চিমবাংলাতে কিন্তু 2011 সালের আগে ছিল না। এই ট্রেন্ডটা পশ্চিমবাংলায় শুরু হলো 2011 সালের পর থেকে, এবং তারপরে আপনি দেখবেন কিন্তু কোর্টকে ইন্টারভিন করতে হচ্ছে। এই যে কথাটা মাঝে মাঝে আর্গুমেন্ট, আদালতও আর চোখ বন্ধ করে থাকতে পারবে না, কারণ যতই এখানে প্রভিশন থাক যে আদালত কোনোদিন লেজিসলেটিভ ইয়ের মধ্যে ঢুকবে না, কিন্তু এটা কিন্তু খুব বাস্তব। যদি বেআইনি কিছু হয়, যেরকম দেবলীনা হেমব্রম বলে একজন এমএলএ, তিনি বিধানসভার ভেতরে মার খেয়েছিলেন, তখন জাস্টিস দীপঙ্কর দত্ত অবজারভেশন দিয়েছিলেন যে আদালত এই বিধানসভার ভেতরে কি কাজ হবে সেটার মধ্যে যেমন আদালত ঢুকবে না, কিন্তু যদি কোনো বেআইনি কাজ, যেমন ক্রিমিনাল অফেন্স হয়ে গেল বা এমন একটা কিছু হচ্ছে যেখানে মানে একটা বড় কিছু ইলিগ্যালিটি হয়ে যাচ্ছে বা অনৈতিকতা হয়ে যাচ্ছে, সেইখানে ডেফিনেটলি আদালত ঢুকতে পারবে। এবং সুপ্রিম কোর্টের কাছে এখন হিয়ারিংটা চলছে। অবশ্যই এটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বলুন বা পলিটিক্যাল ইতিহাসে বা কনস্টিটিউশনেও এটা একটা খুব বড় মামলা যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট এখানে কি ডিসিশন নেয়, হোয়াট ইজ দ্য অরিজিনাল পলিটিক্যাল পার্টি, তার ডেফিনেশনটা যেরকম 10th শিডিউলেও আছে, সেই রকম সুপ্রিম কোর্টও অরিজিনাল পলিটিক্যাল পার্টি বলতে কি বোঝাচ্ছে সেটা যদি সুপ্রিম কোর্টও তার অবজারভেশনের মধ্যে রাখে, অবশ্যই এটা একটা বড় দিক হবে। এই 20 জন সাংসদকে লড়তে হবে। আর আপনি যেটা একবার বারবারই বলছিলেন, আমি দেখছিলাম সুমনদা, যে 3 জন যদি বেরিয়ে যায় এই এনসিপিআই থেকে, তাহলে কিন্তু তাদের 2/3 থাকছে না, তাহলে কিন্তু এনসিপিআইয়ের ভবিষ্যৎ খুবই ডিফিকাল্ট জায়গায় তারা কিন্তু পৌঁছে যাবেন অ্যান্টি ডিফেকশন লতে। সেখানে কিন্তু স্পিকারকে একটা স্পষ্টতই ডিসিশন নিতে হবে আলটিমেটলি কি এনাদের ভবিষ্যৎ হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।